প্রিয় ছাত্রছাত্রীরা, দীর্ঘদিন লকডাউনের ফলে আমাদের স্কুল বন্ধ। এই অবস্থায় যাতে আমাদের জেলার ছাত্রছাত্রীরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে না পড়ে, সেই জন্য মাননীয় জেলা সমাহর্তা মহাশয়, মালদা জেলা ডিস্ট্রিক্ট, এবং মাননীয় বিদ্যালয় পরিদর্শক মহাশয় মাধ্যমিক স্তরের দুজনের উদ্যোগে কেবল লাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে যাতে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়া সম্ভব হয়, সেই উদ্যোগে আমি নিজেকে সামিল করতে পেরে গর্ব অনুভব করছি। এই দীর্ঘ যে লকডাউন, এর থেকে এই মুহূর্তে পরিত্রাণ পাওয়ার কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না। তার মধ্যেও যতটুকু ভাবে পারা যায় আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য। আজকে ভৌতবিজ্ঞানের দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনা অধ্যায়টির ওপর তোমাদেরকে শিক্ষাদান করব। আমরা আজকে যে চ্যাপ্টারটি শুরু করতে চলেছি ভৌতবিজ্ঞানের দশম শ্রেণীর একেবারে প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা। কেন এই চ্যাপ্টারটিকে আমাদের দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত করা হলো, তাহলে যদি আমাদেরকে একটু বলে নিতে হয় যে আজ একবিংশ শতাব্দীর প্রথম দশক অতিক্রান্ত। বিশ্বের পরিবেশের অবস্থা কিন্তু খুব সংকটজনক। যদি এই পরিবেশকে আমরা সুস্থ অবস্থায় না রাখতে পারি বা সুস্থ অবস্থায় ফিরিয়ে না আনতে পারি, ভবিষ্যতে আমাদের জীবজগতের কিন্তু জীবন ধারণ করা সংকটাপন্ন হয়ে পড়বে। সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিভিন্ন দেশ বিভিন্নভাবে চেষ্টা করছে। সাধারণ ছাত্রছাত্রীর মধ্যেও যাতে এই পরিবেশ সংক্রান্ত সচেতনতা গড়ে ওঠে, সেই জন্য আমাদের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস কমিটি পরিবেশ বিষয়টির ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বিভিন্ন বিষয়ে মধ্যে যেমন পরিবেশ ব্যাপারটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, একইভাবে ভৌতবিজ্ঞানের মধ্যেও পরিবেশের ভাবনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার আমি চলে আসি আমাদের মূল আলোচনায়। আমাদের পৃথিবীর চারপাশে রয়েছে বায়ুমণ্ডল, যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীর চারপাশকে ঘিরে রেখেছে, তাকেই আমরা বলে থাকি হচ্ছে বায়ুমণ্ডল। প্রায় পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় 16,000 কিলোমিটার উচ্চতা অবধি এই অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে এই বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে আমরা সাধারণভাবে ভাগ করে থাকি। যেমন ট্রপোস্ফিয়ার, ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার ঊর্ধ্ব অবধি এই ট্রপোস্ফিয়ার স্তরটি বর্তমান। তার উপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেটিরও বিস্তৃতি প্রায় 10 থেকে 50 কিলোমিটার অবধি। তার উপরে রয়েছে মেসোস্ফিয়ার, এরও বিস্তৃতি 50 থেকে 80 কিলোমিটার অবধি। তার উপর রয়েছে থার্মোস্ফিয়ার, এটার বিস্তৃতি 80 থেকে 700 কিলোমিটার অবধি। এর বাইরের স্তর যেটি রয়েছে, একেবারে সর্ববহিস্থ স্তর, সেটি হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের আবার সবচেয়ে যে বাইরের স্তরটি রয়েছে, সেটি হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এখন আমি যে স্তরগুলোর কথা বললাম, এক্ষেত্রে যে উচ্চতাগুলো দেওয়া হয়েছে, সেই উচ্চতাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আছে। কোনো কোনো বইয়ে আছে ট্রপোস্ফিয়ার প্রায় 10 কিলোমিটার অবধি বিস্তৃত। ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে একটা স্তর রয়েছে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্রপোপজ। ট্রপোপজ অ্যাকচুয়ালি ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা বিভেদ তল হিসেবে কাজ করে। এখানে দুটো স্তরের বায়ুস্তরের মধ্যে খুব ধীরে ধীরে ব্যাপন প্রক্রিয়া চলতে থাকে। যে কোনো স্তরের শেষেই একটা করে পজ থাকে। যেমন ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলে রয়েছে ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সংযোগস্থলে রয়েছে স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের সংযোগস্থলে রয়েছে মেসোপজ, এবং তার বাইরে রয়েছে থার্মোস্ফিয়ার, তার বাইরে রয়েছে এক্সোস্ফিয়ার। যদি আমরা
টেম্পারেচারের দিক দিয়ে দেখি তাহলে দেখব যে ট্রপোস্ফিয়ার স্তরের উষ্ণতা 20 ডিগ্রি থেকে -55 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি থাকে। এদের মধ্যে যখন ট্রপোপজ স্তরে গিয়ে পৌঁছায় তখন কিন্তু উষ্ণতাটা ধ্রুবক হয়ে যায়। আবার ট্রপোপজ থেকে স্ট্র্যাটোস্ফিয়ার যখন থেকে শুরু হচ্ছে সেখানে উষ্ণতা থাকে -55 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রায় 100 ডিগ্রি প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি থাকে এখানে উষ্ণতা। এর মধ্যে যেখানে ওজোন স্তর থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা ওজোন স্তর দেখতে পাওয়া যায়, সেইখানের উষ্ণতা হয় প্রায় 76 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি ওজোন স্তরের আলোচনায় পরে আসছি। এরপরে রয়েছে হচ্ছে মেসোপজ। মেসোপজ সে উষ্ণতা প্রায় হয়ে থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মেসোস্ফিয়ার এখানটা নড়ছে না, মেসোস্ফিয়ারের উষ্ণতা হয়ে থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি। এর বাইরে যেটা সর্ববহিস্থ স্তর সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এখানে কিন্তু টেম্পারেচার অনেক বেশি, এখানে টেম্পারেচার 1100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে থাকে। এবং তার বাইরে রয়েছে এক্সোস্ফিয়ার, সেটা এখানে ছবিতে নাই। থার্মোস্ফিয়ারের পরের যে অংশটা সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের টেম্পারেচার কিন্তু আরও বেশি হয়, সেটা প্রায় হয় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড মতো। এখন যদি আমি আলোচনায় আসি তাহলে হচ্ছে প্রথমেই আসি হচ্ছে ট্রপোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্নের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেখানে আমরা সমস্ত জীবজগৎ এবং প্রাণীরা সবাই বসবাস করি। এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু বায়ুমণ্ডলের উপাদানগুলোর 80% প্রায় এখানে থাকে। এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু ঝড় ঝঞ্ঝা, বিদ্যুতের চমক প্রভৃতি দেখতে পাওয়া যায়, কারণ এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু জলীয় বাষ্পকে দেখতে পাওয়া যায়। এই ট্রপোস্ফিয়ারের উচ্চতা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, 9 থেকে 16 কিলোমিটার অবধি এর উচ্চতা হতে পারে। যত ওপরে যাই আমরা ট্রপোস্ফিয়ার থেকে ধরে নিচ থেকে যত ওপরে যাব তত ট্রপোস্ফিয়ারের কিন্তু উষ্ণতা কমতে থাকে। এরপরে স্তরটা যেটা সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে হয়ে থাকে প্রায় 50 কিলোমিটার থেকে প্রায় স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা হয়ে থাকে প্রায় 16 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অবধি যে বায়ুস্তর সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরের ঠিক ওপরের অংশ। এই অংশে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব শান্ত থাকে, এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যায় না। সেই জন্য সাধারণত বড় বড় প্লেনগুলো এই লেয়ারের মধ্যে দিয়ে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট প্লেনগুলো চলাচল করে। তার কারণ হচ্ছে যে এই স্তরে বায়ুর ঘনত্ব কম থাকার জন্য প্লেনগুলো কম ঘর্ষণ বলের সম্মুখীন হয়, এবং যেহেতু এখানে ঝড় ঝঞ্ঝার হয় না সেই জন্য তাদের যাত্রাপথটা অনেক বেশি সুগম হয়। সেই জন্য কম জ্বালানি ব্যবহার করে এখানে তারা অতি দ্রুত বেগে উড়ে যেতে পারে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আমি আগে দেখিয়েছি যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকে হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তরটা কি এবং সেটা কিভাবে কাজ করে? এই ওজোন স্তর থাকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ভূমি থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যে এই ওজোন স্তরটা থাকে। এই ওজোন স্তর আমাদেরকে পৃথিবীতে যে আল্ট্রাভায়োলেট রে, সৌর কিরণের মাধ্যমে যে আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে আসছে সূর্যরশ্মির মাধ্যমে, সেটা থেকে রক্ষা করে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত যে ওজোন লেয়ার সেটা হচ্ছে ইউভি রেকে পৃথিবীতে আসতে বাধা দেয়। যদি ইউভি রে অতিরিক্ত পরিমাণ ইউভি রে যদি আমাদের এখানে পৃথিবীতে এসে পৌঁছাতো তাহলে আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতাম, বিশেষত স্কিন ক্যান্সার, চোখের ছানি ইত্যাদি বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হতাম। এছাড়া ইউভি রে পৃথিবী পৃষ্ঠে এসে যদি পৌঁছাতো তাহলে পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে তুলতো, পৃথিবীর উষ্ণতা আরও বাড়িয়ে দিত। এর পাশাপাশি
উদ্ভিদের সালোক সংশ্লেষ ব্যাহত হতো এবং সামুদ্রিক যে সমস্ত প্রাণী যেমন প্ল্যাঙ্কটন বা উদ্ভিদ যেগুলো আছে প্ল্যাঙ্কটন বা অন্যান্য প্ল্যাঙ্কটনকে ঘিরে যে বাস্তুতন্ত্র সেগুলো কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো, কারণ আল্ট্রাভায়োলেট রের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কিন্তু বাধাপ্রাপ্ত হয়। মেসোস্ফিয়ার, এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। এই মেসোস্ফিয়ারের উচ্চতা প্রায় হয়ে থাকে 45 থেকে 90 কিলোমিটার অবধি। এখানে টেম্পারেচার কিন্তু খুব ভ্যারি করে, -120 থেকে শুরু করে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু 27 ডিগ্রি সেন্টিগ্রেড অবধিও হতে পারে। মেসোস্ফিয়ার কি করে? মেসোস্ফিয়ার আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে যে উল্কাগুলো প্রবেশ করে, উল্কা বা ছোট ছোট গ্রহাণু যে প্রবেশ করে, সেগুলো যখন এই মেসোস্ফিয়ার স্তরে প্রবেশ করে তখন তার মেসোস্ফিয়ারের যে বায়ুস্তর রয়েছে তার সাথে ঘর্ষণে সেগুলো উত্তপ্ত হয়ে ওঠে এবং জ্বলে গিয়ে শেষ হয়ে যায়। যদি মেসোস্ফিয়ারে এই ঘটনাটা না ঘটতো, এগুলো যদি পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাতো, তাহলে কিন্তু আমরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারতাম। এই যে এখানে দেখানো হয়েছে যে শুটিং স্টার মানে উল্কা যখন পড়ে তখন মেসোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেটা মেসোস্ফিয়ারের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তারপরে যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উচ্চতা প্রায় 90 থেকে 300 কিলোমিটার। যত ওপরে যাওয়া যায় থার্মোস্ফিয়ারের মধ্যে টেম্পারেচার কিন্তু তত বাড়তে থাকে এবং এখানকার টেম্পারেচার আমি আগেই বলেছি যে 1100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে থাকে থার্মোস্ফিয়ারের উষ্ণতা। এই থার্মোস্ফিয়ারের মধ্যেই একটি অংশ হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার মানে এখানকার যে গ্যাসগুলো থাকে সেই আয়নোস্ফিয়ারের গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে। এই আয়নোস্ফিয়ার থেকেই আমরা যে রেডিও তরঙ্গ পাঠাই বা বেতার তরঙ্গ পাঠাই সেটা প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে এবং এই আয়নোস্ফিয়ার স্তরে যে গ্যাস অণুগুলো আয়নিত অবস্থায় থাকে সেই জন্যই কিন্তু এখানে আমরা বিভিন্ন সময় উত্তর গোলার্ধের উত্তর মেরুতে বা দক্ষিণ গোলার্ধের দক্ষিণ মেরুতে কুমেরু প্রভা বা সুমেরু প্রভা আমরা দেখতে পাই। উত্তর গোলার্ধে যখন দেখতে পাই তখন সেটাকে বলি আমরা সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস, এবং যখন দক্ষিণ গোলার্ধে আমরা দেখতে পাই দক্ষিণ মেরু অঞ্চলে তখন সেটাকে বলি আমরা কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রিয়ালিস। এখানে আমরা এরকম একটা অরোরার ছবি দেখিয়েছি, আমি পরের স্লাইডে যাচ্ছি, সেখানেও এরকম একটা অরোরার ছবি রয়েছে। এটা উত্তর গোলার্ধে অরোরা বোরিয়ালিসের একটা ছবি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের ক্ষেত্রে একেবারে যেটা বাইরের স্তর, সেইখানে যে অণুগুলো থাকে সেগুলো কিন্তু সেটাকে আমরা সেই অংশটাকে বলি আমরা সেই অণুগুলো কিন্তু মানে অণু বলছি আয়নগুলো যে থাকে সেই আয়নগুলো কিন্তু বলয়াকারে থাকে। এটাকে বলে ভ্যান আলেন রেডিয়েশন বলয়। এর মূল কাজ হচ্ছে সৌরজগৎ থেকে যে মহাজাগতিক রশ্মিগুলো পৃথিবীর পানে ধেয়ে আসে সেই মহাজাগতিক রশ্মিগুলো, তেজস্ক্রিয় মহাজাগতিক রশ্মিগুলোকে সেটা কিন্তু পৃথিবীর পথে আসতে বাধা দেয়। যদি এরা এসে পৃথিবীতে পৌঁছাতো তাহলে জীবকুল কিন্তু ধ্বংস হয়ে যেত। এটাই হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারের মূল কাজ। এইখানে আমরা এই ছবিতে যেটা দেখিয়েছি যে পৃথিবী পৃষ্ঠ থেকে যত ওপরে যাওয়া যায় বায়ুস্তরের মধ্যে দিয়ে, যত ওপরে আমরা যাব তত হচ্ছে বায়ুর চাপ কমতে থাকে। এখানে এক্স অক্ষ বরাবর আমরা দেখিয়েছি প্রেশার ইন মিলিবার,
আর এই বরাবর দেখিয়েছি উচ্চতা। তাহলে দেখা যাচ্ছে ট্রপোস্ফিয়ার অঞ্চলে যত ওপরে যাব বায়ুর চাপ যত দ্রুত হারে কমছে, অন্যান্য স্তরগুলোতে কিন্তু আমরা অত দ্রুত হারে কিন্তু বায়ুর চাপকে কমতে দেখি না। এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে প্রেশারের এককটাকে আমরা দেখিয়েছি মিলিবারে। তাহলে মিলিবার কি জানতে গেলে আমাদেরকে জানতে হবে বার কাকে বলে। আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বুঝি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমরা যেটা বুঝি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশ উত্তর বা দক্ষিণ সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপ প্রদান করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে 1 বার বা 1 টর। এবার 1000 মিলিবারে হয়ে থাকে 1 বার। তাহলে আমি কি বললাম যে 45 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার উচ্চতার পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে সেটাকে আমরা বলে থাকি 1 টর বা 1 বার। এটাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এরপরের আমি যেটায় আসি সেই অংশটা হচ্ছে সমুদ্রবায়ু স্থলবায়ু। আমরা এগুলো আগে পড়ে এসেছি, আবার আমরা এখানে সেটা জাস্ট ঝালাই করে নিচ্ছি। আমরা জানি দিনের বেলায় ভূপৃষ্ঠ সূর্যের থেকে আগত অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি শোষণ করে সমুদ্রপৃষ্ঠের তুলনায় বেশি তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে ওঠে। বায়ু যখন উত্তপ্ত হয় তখন সেখানকার বায়ু হালকা হয়ে যায়, সেই হালকা বায়ু ওপর দিকে উঠে যায়। তুলনামূলকভাবে সমুদ্রের ওপরে যে বায়ুস্তর থাকে সেটি কিন্তু অতটা উত্তপ্ত হয় না, যার ফলে সমুদ্রের উপরের অঞ্চলের বায়ু কিন্তু তুলনামূলকভাবে স্থলভাগের ওপরের বায়ুর থেকে ঠান্ডা অবস্থায় থাকে। যখনই স্থলভাগের ওপরের বায়ু হালকা হয়ে ওপর দিকে উঠে যায় সেখানে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়, যার ফলে সমুদ্রের ওপরে যে বায়ু থাকে অপেক্ষাকৃত ঠান্ডা বায়ু সেই শূন্যস্থান পূরণ করবার জন্য সেদিকে ছুটে আসে। এটাকে আমরা বলে থাকি সমুদ্র বায়ু। এটা দিনের বেলা প্রবাহিত হয়। সন্ধেবেলার পর কি হয়? সন্ধেবেলার পর দেখা যায় ভূপৃষ্ঠ সমুদ্র পৃষ্ঠের ওপরের বায়ু অপেক্ষা ভূপৃষ্ঠের ওপরের বায়ু তাপ বিকিরণ করে দ্রুত ঠান্ডা হয়ে যায়। অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠের ওপরের বায়ু নয়, ভূপৃষ্ঠের স্থলভাগ অংশটি দ্রুত তাপ বিকিরণ করে সন্ধেবেলা ঠান্ডা হয়। সমুদ্র জল কিন্তু যেহেতু তার জলসম বেশি বা তাপ ধারকত্বর মান তার বেশি, সেই জন্য কিন্তু অত দ্রুত ঠান্ডা হতে পারে না, যার ফলে এ সময় সমুদ্রের ওপরে সংলগ্ন যে বায়ু সেটি কিন্তু উত্তপ্ত অবস্থায় থাকে স্থলভাগের সংলগ্ন বায়ুর তুলনায়। যার ফলে সেই উত্তপ্ত বায়ু হালকা হয়ে যখন ওপর দিকে উঠে যায় তখন স্থলভাগের উপরে অপেক্ষাকৃত যে ঠান্ডা বায়ু থাকে শীতল বায়ু, সেই শীতল বায়ু সেই শূন্যস্থান পূরণ করতে ছুটে যায়। এই ঘটনাটাকে বলা হয়ে থাকে স্থলবায়ু। তাহলে আমরা দেখলাম যে সমুদ্র বায়ু আসে হচ্ছে দিনের বেলা, আর স্থলভাগ থেকে যে বায়ু সমুদ্রের দিকে ছুটে যায় বা স্থলবায়ু যেটাকে আমরা বলি সেটা ঘটনাটি ঘটে সন্ধেবেলা। যদি কোনো কারণে ভূপৃষ্ঠের কোনো স্থান অত্যন্ত মাত্রায় অধিক মাত্রায় উত্তপ্ত হয়ে ওঠে তাহলে সেই স্থানের ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুও উত্তপ্ত হয়ে হালকা হয়ে ওপর দিকে উঠে যায়, যার ফলে একটা শূন্য স্থানের সৃষ্টি হয় এবং সেই অংশে বায়ুর চাপ কমে যায়। এই ঘটনাটাকে আমরা বলি নিম্নচাপ। সেই শূন্যস্থান পূরণ করবার জন্য আশেপাশের ঊর্ধ্বচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু সেই অঞ্চলে প্রবল বেগে ছুটে আসে, তখনই ঝড়ের সৃষ্টি হয়। এবং জায়গা ভেদে এবং প্রকৃতি ভেদে বায়ুর বেগ অনুসারে এই ঝড়ের বিভিন্ন নাম আমরা দিয়ে থাকি। কখনো বলি টাইফুন, কখনো বলি টর্নেডো, কখনো বলি সাইক্লোন ইত্যাদি বিভিন্ন নাম আমরা তাদেরকে অভিহিত করে থাকি। এরপরে যে ঘটনাটা আসছি আমি, সেটা হচ্ছে আমি একটু আগে ওজোন স্ফিয়ারের কথা বলছিলাম। ওজোন স্ফিয়ারের
আমরা মাঝে মাঝেই শুনি, কাগজেও দেখি, পত্রপত্রিকাতেও দেখি, ওজোন স্তরে নাকি ছিদ্র হয়ে গেছে, ওজোন হোল হয়ে গেছে, যার ফলে পৃথিবীর পরিবেশের অবস্থা নাকি খুব খারাপ। এই ওজোন ছিদ্র দিয়ে প্রচুর হওয়ার ফলে ওই ছিদ্রের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে আল্ট্রাভায়োলেট রশ্মি পৃথিবীর মধ্যে এসে পৌঁছাবে, পৃথিবীর জীবজগৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। প্রকৃতপক্ষে ছিদ্র বলতে আমরা ঠিক কি বুঝি? ছিদ্র মানে কি একটা বাড়ির ছাদ ফুটো হয়ে যাওয়া, নাকি একটা কাপড়ের মধ্যে একটা ফুটো হয়ে যাওয়া, বা ছাতার মধ্যে ফুটো হয়ে যাওয়া? সেরকম ব্যাপার কিন্তু এখানে এই ব্যাপারটা নয়। এখানে ওজোন স্তরের ছিদ্র বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কোনো কোনো স্থানে ওজোন স্তরের ঘনত্ব কমে যাওয়া। এখানে ছিদ্র কিন্তু আক্ষরিক অর্থে ছিদ্র নয়। তোমরা যদি কেউ কল্পনা করো যে ওজোন স্তরটা পৃথিবীর চারপাশে একটা ছাতার মতো রয়েছে, সেই ছাতার মাঝখানে একটা ফুটো হয়ে গেছে, তাহলে কিন্তু সেই কল্পনাটা সম্পূর্ণ ভুল। তোমরা বরং এটা ভাবতে পারো যে তোমাদের বাড়ির মাথায় যে কংক্রিটের ঢালাই করা আছে, সেই বাড়ির ছাদটা যে কংক্রিটে ঢালাই করা আছে, সেই কংক্রিটের ঢালাইয়ের কোনো কোনো জায়গায় একটু পুরু অবস্থায় আছে, কোনো কোনো জায়গায় একটু পাতলা হয়ে আছে ঢালাইটা। এইভাবে তোমরা যদি ভাবো, ওজোন স্তরেরও কিন্তু ঠিক সেই একই ঘটনা ঘটে। সেটাকে আমরা বলে থাকি ওজোন লেয়ারের ডিপ্লেশন। তো তার আগে জানতে হবে যে ওজোন লেয়ারের ডিপ্লেশন কীভাবেই বা হয়, আর ওজোন স্তরটাই বা কীভাবে সৃষ্টি হয়। 3টে অক্সিজেন পরমাণু মিলে ওজোন গ্যাসের সৃষ্টি হয়। এই ওজোন গ্যাসটা কিন্তু অস্থায়ী প্রকৃতির গ্যাস। যখন একটা ওজোন মলিকুল সৃষ্টি হয় বা ওজোন গ্যাসের অণু সৃষ্টি হয়, তার আয়ু বড়জোর 100 থেকে 200 সেকেন্ড। আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোনোস্ফিয়ার যে অংশটা আমাদের রয়েছে, সেখানে প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটে? আমাদের আল্ট্রাভায়োলেট রে বলি যেটাকে আমরা, অতি বেগুনি রশ্মির যে অংশটা, সেই অংশের মধ্যে কিন্তু আবার 3 রকম ভাগ রয়েছে তাদের ওয়েভলেংথ অনুযায়ী। ইউভিসি, যেটা হচ্ছে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আল্ট্রাভায়োলেট রে, সেটাকে বলি আমরা ইউভিসি লাইট। এই ইউভিসি লাইটটা কিসে ইউজ করা হয়? ইউভিসি লাইটটা মূলত ইউজ করা হয় জীবাণু ধ্বংসের কাজে। আমরা দেখি যে ওয়াটার ফিল্টারে আল্ট্রাভায়োলেট রে লাইট ইউজ করা হয়। ইদানিং করোনা পরিস্থিতিতে বিভিন্ন বড় বড় অফিস টফিসে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইউভিসি স্যানিটাইজার চেম্বার ব্যবহার করা হচ্ছে। সেখানে প্রকৃতপক্ষে কি করা হয়? ইউভিসি লাইটের সাহায্যে জীবাণুকে ধ্বংস করা হয়। ইউভিসি লাইটের একটা প্রভাব রয়েছে, ক্ষতিকারক প্রভাব হচ্ছে যে, সেটা ইউভিসি লাইটের ক্ষতিকারক প্রভাব বলবো না, এক্ষেত্রে ভালো প্রভাবই সেটা হচ্ছে যখন কোনো মাইক্রো অর্গানিজম বা অণুজীবের ওপর ইউভিসি লাইট ফেলা হয়, তখন সেটা তার ডিএনএ বা আরএনএর গঠনকে ধ্বংস করে দেয়, যার ফলে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার অস্তিত্ব কিন্তু আর থাকতে পারে না। এখানে সূর্যের থেকে যে রেডিয়েশন আসে তার মধ্যে ইউভিসি লাইটটা থাকে, এর তরঙ্গ দৈর্ঘ্যটা খুব কম। যত তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, তত কিন্তু সেই লাইটের শক্তি কিন্তু তত বেশি হবে। সেই ইউভিসি লাইট, এই 100 থেকে 240 ন্যানোমিটার ওয়েভলেংথের ইউভিসি লাইট যখন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত অক্সিজেনের ওপরে এসে পড়ে, অক্সিজেনের অণুর ওপর এসে পড়ে, সেটা কি করে? অক্সিজেন অণুকে 2টো অক্সিজেন পরমাণুতে ভেঙে দেয়। এই একটা অক্সিজেন পরমাণু যখন আবার একটা অক্সিজেন অণুর সাথে গিয়ে সংঘাতের হয়, তখন 3টে অক্সিজেন পরমাণু মিলে কিন্তু ওজোনের অণু গঠন করে। এটা ঠিক পরবর্তী ঘটনাটা যেটা ঘটে, শুধু তো আর ইউভিসি লাইটই থাকে না, আল্ট্রাভায়োলেট রের যে রেঞ্জটা, তার মধ্যে কিন্তু ইউভি বিও থাকে, ইউভি এও থাকে। এদের মধ্যে ইউভি এটা সামান্য পরিমাণে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, কিছুটা পরিমাণে, যেটা আমাদের শরীরে ভিটামিন ডি সংশ্লেষে সাহায্য করে। আর ইউভি বি রে যে রেটা থাকে, যেটার কিনা ওয়েভলেংথ
240 ন্যানোমিটার থেকে প্রায় 315 ন্যানোমিটার, এই ওয়েভলেংথের লাইটটা যখন আবার ওজন পরমাণুর ওজন অণুর ওপরে এসে পড়ে, তখন সেটা কি করে, ওজন অণুটাকে পুনরায় অক্সিজেন পরমাণু এবং অক্সিজেন অণুতে কিন্তু ভেঙে দেয়। তার মানে দেখা যাচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে একই সাথে ওজন অণুর যেমন সৃষ্টি হচ্ছে অক্সিজেন থেকে, অনুরূপভাবে ঠিক ওই একই সময়ে কিন্তু ওজন অণু ভেঙে গিয়ে আবার পুনরায় অক্সিজেন অণুর সৃষ্টি করছে। এই প্রক্রিয়াটার দুটো প্রক্রিয়ার মধ্যে যদি সাম্য বজায় থাকে, অর্থাৎ যে পরিমাণে ওজন অণু সৃষ্টি হচ্ছে এবং যে পরিমাণে ওজন অণু ধ্বংস হয়ে অক্সিজেন পরমাণু সৃষ্টি হচ্ছে, দুটোর মধ্যে যদি সাম্য বজায় থাকে, তাহলে ওজন স্তরের ঘনত্ব বা গাঢ়ত্বের কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে হারে ওজনের অণু সৃষ্টি হচ্ছে, সেই হারে কিন্তু তার চেয়ে কিন্তু বেশি হারে ওজন অণু ধ্বংস হচ্ছে। তার কারণটা কি? যার জন্য ওজন স্তরের ঘনত্ব বা গাঢ়ত্ব কমে যাচ্ছে কোনো কোনো জায়গায়। মূল কারণটা হচ্ছে কিন্তু আমাদের মনুষ্য সৃষ্ট কারণ। মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে আমরা এক সময় প্রচুর পরিমাণে ক্লোরোফ্লুরোকার্বন, যার বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন, প্রচুর পরিমাণে আমরা এক সময় ব্যবহার করেছি। এটা এমনি নিষ্ক্রিয় গ্যাস, কৃত্রিমভাবে তৈরি করা হয়। কোথায় ব্যবহার করেছি? বিভিন্ন এয়ার কন্ডিশনে, মেশিনে, রেফ্রিজারেটরে একসময় প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করেছি। এই ক্লোরোফ্লুরোকার্বন যখন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ওজন স্তরে গিয়ে পৌঁছাচ্ছে, তখন সেখানে কি ঘটনাটা ঘটে? ক্লোরোফ্লুরোকার্বনের মধ্যে দুরকম ক্লোরোফ্লুরোকার্বন থাকে। একটা হচ্ছে এখানে যেমন আমি যেটা দেখিয়েছি, সেটা হচ্ছে CF-Cl3, মাঝের যে অংশটা, এটা যদি কার্বন বলি, সবুজগুলোকে যদি আমি বলি ক্লোরিন, আর এটা হচ্ছে বললাম আমি হচ্ছে ফ্লুরিন। এটা CF-Cl3 গঠন দিয়ে আমি দেখিয়েছি। এর উপরে যখন আল্ট্রাভায়োলেট রে পড়ে, তখন কি হয়, এই তিনটে ক্লোরিন পরমাণুর মধ্যে থেকে একটা ক্লোরিন পরমাণু কিন্তু বিচ্যুত হয়। সেই বিচ্যুত ক্লোরিন পরমাণুটা এসে কি করছে? বিচ্যুত ক্লোরিন পরমাণুটা যখন ওজনের সংস্পর্শে আসছে, তখন সে কি করছে? ওজন থেকে একটা অক্সিজেনকে নিয়ে নিচ্ছে। ওজন অণুর সংস্পর্শে এসে ওজন থেকে একটা অক্সিজেনকে নিয়ে ক্লোরিনের মনোঅক্সাইড গঠন করছে। এই ক্লোরিন মনোঅক্সাইডটা কিন্তু অস্থায়ী। পর মুহূর্তেই কিন্তু, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ক্লোরিনটা আবার অক্সিজেন থেকে বিচ্যুত হয়ে যাবে এবং সেই ক্লোরিন পরমাণু গিয়ে পুনরায় আবার যখন একটা ওজন অণুকে গিয়ে ধাক্কা দেবে, ওজন অণুর সাথে সংঘাত হবে, সেই মুহূর্তে ওখান থেকে একটা অক্সিজেনকে আবার সে বের করে নিয়ে ক্লোরিন মনোঅক্সাইড গঠন করবে। এইভাবে একটা ক্লোরিন পরমাণু কিন্তু শয়ে শয়ে, হাজারে হাজারে ওজনের অণুকে ধ্বংস করে ফেলতে পারে। আসার কথা হচ্ছে এই যে বর্তমানে এই CFCর ব্যবহারটা কমেছে। এখন আমরা বাজারে যে ওই স্প্রেগুলো কিনি, ডিওডোরেন্ট স্প্রে বা এই যে ফোম, দাড়ি কাটার ফোম, লেখা থাকে CFC ফ্রি। কারণ আমরা বুঝতে পেরেছি, যদি এই CFCর পরিমাণ আমরা যদি বায়ুমণ্ডলে না কমাতে পারি, তাহলে কিন্তু এই ওজন স্তরকে আমরা বাঁচাতে পারবো না। আরেকটা কারণে ওজন স্তর ধ্বংস হয়, এই যে এখানটায় আমি যেমন দেখিয়েছি যে ক্লোরোফ্লুরোকার্বনের মাধ্যমে কিভাবে ওজন স্তর ধ্বংস হচ্ছে। এটা আরেকটা ছবি। এখানে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের UVC রেটা এসে পড়ছে, একটা ক্লোরিন পরমাণু কিন্তু বেরিয়ে আসছে, আর এদিকে হয়ে গেল CFCl2। এই যে ক্লোরিন পরমাণুটা বেরিয়ে এলো, এটা ওজন মলিকুলের সঙ্গে যুক্ত হলো, হয়ে এখানে কি করছে? ক্লোরিন মনোঅক্সাইড গঠন করছে, আর এদিকে হচ্ছে অক্সিজেন পরমাণু, অক্সিজেন অণু বেরিয়ে এলো। এই ক্লোরিন মনোঅক্সাইড যৌগটা কিন্তু অস্থায়ী, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে ক্লোরিন অ্যাটমটা আবার বেরিয়ে চলে আসে। আরেকটা কারণে ওজন স্তরের ক্ষতি হয়, সেটা হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলোর কারণে। সেটা নাইট্রাস অক্সাইড হতে পারে, নাইট্রিক অক্সাইড হতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে। এর উৎসটা কোথায়? এর উৎসটা হচ্ছে
এই নাইট্রিক অক্সাইডের যে মূল উৎস সেটা হচ্ছে কিন্তু আমরা যে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানিগুলো পোড়াই সেখান থেকে কিন্তু এই নাইট্রিক অক্সাইডটা বেরিয়ে আসে। এবং এর পাশাপাশি আকাশে যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ দেখতে পাওয়া যায় সেখানেও কিন্তু এরকম নাইট্রোজেনের অক্সাইডগুলো সেখান থেকেও কিন্তু এরকম সৃষ্টি হয়। এই নাইট্রিক অক্সাইড কি করে? নাইট্রিক অক্সাইড যখন ওজনের সাথে বিক্রিয়া করে তখন প্রথমে তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। দ্বিতীয় ধাপে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড ওজন থেকে যে অক্সিজেনটা মুক্ত হলো সেটার সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন। তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে নাইট্রিক অক্সাইড ওজনকে ভেঙে দিচ্ছে। কিসে ভেঙে দিচ্ছে? নাইট্রিক অক্সাইড ওজনকে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেনে ভেঙে দিচ্ছে, দিয়ে পুনরায় নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার যখন মুক্ত অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে তখন তৈরি করছে নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন। এর মূল উৎসটাই হচ্ছে আমরা যে পেট্রোল পুড়াচ্ছি বা খনিজ তেল পুড়াচ্ছি সেখান থেকে এই নাইট্রোজেনের অক্সাইডগুলো কিন্তু বেরিয়ে আসে এবং সেটাও কিন্তু ওজোন স্তরের প্রভূত ক্ষতি সাধন করে। এখানে আরেকটা দেখানো হয়েছে যে নাইট্রাস অক্সাইড তার সঙ্গে যখন অক্সিজেন পরমাণু যুক্ত হয় তখন তৈরি করছে নাইট্রিক অক্সাইড, এখানে ইউভি লাইট অনুঘটক হিসেবে কাজ করে এবং এই নাইট্রিক অক্সাইড আবার ওজনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওজোন স্তরের ক্ষতি সাধন করে মূলত নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো এবং ক্লোরোফ্লোরোকার্বন জাতীয় গ্যাসগুলো। এর মধ্যে ক্লোরোফ্লোরোকার্বন জাতীয় গ্যাসের ব্যবহার আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি, কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রোজেনের অক্সাইডগুলোকে ব্যবহার কিন্তু আমরা এখনও কমাতে পারিনি। কারণ পেট্রোলিয়াম জাতীয় পণ্য যে প্লেন যা চলে, প্লেন গাড়ি যাই চলুক না কেন, সবগুলো থেকেই কিন্তু নাইট্রোজেনের বিভিন্ন রকমের অক্সাইডগুলো কিন্তু নির্গত হয়। সেগুলো ব্যাপন প্রক্রিয়ায় গিয়ে ট্রপোস্ফিয়ারের মধ্যে দিয়ে যখন স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে গিয়ে তারা পৌঁছাচ্ছে সেখানে গিয়ে কিন্তু তারা ওজোন স্তরের প্রভূত ক্ষতি সাধন করছে। আমি এইখানটায় যেটা দেখাতে চেয়েছি, এটা দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে এই যে ছাত্রদের মনে ওজোন স্তরের ছিদ্র সম্বন্ধে যে ধারণা আছে সেটাকে ভাঙার জন্যই আমি মূলত এই গ্রাফটা দেখিয়েছি। এটা হচ্ছে দক্ষিণ মেরুতে আমরা প্রায়ই শুনি ওজোন স্তরে ছিদ্র দেখা দিয়েছে। অ্যাকচুয়ালি ছিদ্র দেখা যায় না, সময়ের সাথে সাথে ওজোন স্তরের গাঢ়ত্ব বাড়ে বা কমে। দেখতে পাচ্ছি 1980 সালে ওজোন স্তরের যে গাঢ়ত্ব ছিল সেখানে 1985 সালে অনেক কমে এসছে, 95 সালে তো একেবারেই কমে গেছে, তারপরে আস্তে আস্তে আবার বেড়েছে, আবার আস্তে আস্তে 2005 সালে এসে কমেছে। কিন্তু এখন একটাই আসার কথা যে আস্তে আস্তে কিন্তু ওজোন স্তরের গাঢ়ত্ব কিন্তু আবার বাড়তে আরম্ভ করেছে। তার মানে আমরা কিন্তু আস্তে আস্তে সচেতন হচ্ছি। তার মানে ছিদ্র কিন্তু এখানে ছিদ্র নয়, এখানে হচ্ছে সময়ের সাথে সাথে ওজোন স্তরের গাঢ়ত্ব বাড়া বা কমাকেই কিন্তু বোঝানো হচ্ছে। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষ বরাবর আমি কিন্তু একটা একক দেখতে পাচ্ছি মিনিমাম ওজন ডবসন ইউনিটে। ডবসন ইউনিটটা কি? ডবসন ইউনিট হচ্ছে ওজোন স্তরের গাঢ়ত্ব প্রকাশ করার একক, একে আমরা বলে থাকি হচ্ছে ডবসন একক। এর মান হচ্ছে যদি আমরা দেখি যে 1 ঘন সেন্টিমিটার বায়ুস্তরের মধ্যে 2.69 ইন্টু 10⁻16 সংখ্যক ওজন অণু থাকে, তাহলে সেইখানকার ওজোন স্তরের গাঢ়ত্ব হচ্ছে 1 ডবসন। যে কোনো স্থানে যদি 1 ঘন সেন্টিমিটার বায়ুর মধ্যে 2.69 ইন্টু 10⁻16 সংখ্যক 10⁻16 অর্থাৎ 1-এর পিছনে 16টা শূন্য, এত সংখ্যক ওজন অণু যদি 1 ঘন সেন্টিমিটার বায়ুর মধ্যে থাকে তাহলে সেই স্থানে ওজোন স্তরের গাঢ়ত্ব হচ্ছে 1 ডবসন। সাধারণভাবে ওজোন স্তরের নর্মাল গাঢ়ত্ব থাকার কথা কিন্তু 300 ডবসন,
এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওজোন স্তরের গাঢ়ত্ব কিন্তু 300 ডপসনের থেকে অনেক কম। সেই জন্য এই ওজোন স্তরের গাঢ়ত্ব বাড়াবার ব্যাপারে আমাদেরকে যত্নশীল হতে হবে। কিভাবে আমরা যত্নশীল হতে পারি? প্রথম কথা হচ্ছে, ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহার করা হয়েছে এরকম জিনিস আমরা ইউজ করব না। সেটা ডিওডোরেন্টের স্প্রেও হতে পারে, দাড়ি কাটার ফোমও হতে পারে। এখনকার রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনে অবশ্যই ইউজ করা হয় না। পুরোনো দিনেরগুলোতে ইউজ করা হতো হিমায়ক রূপে ক্লোরোফ্লুরোকার্বন। বর্তমানে সেগুলোর ব্যবহার অনেক কমে গেছে। এর পাশাপাশি যে সমস্ত জিনিস থেকে নাইট্রোজেনের অক্সাইডগুলো উৎপন্ন হয় সেই সমস্ত জিনিসের ব্যবহার যতটা সম্ভব কমাতে হবে। গণপরিবহন ব্যবস্থা ব্যবহার করতে হবে, দূষণবিহীন যানবাহন যেমন সাইকেল, রিক্সা বা বিদ্যুৎ চালিত গাড়ি ইত্যাদির ওপর আমাদের কিন্তু বেশি করে জোর দিতে হবে। ব্যক্তিগত গাড়ির তুলনায় গণপরিবহন ব্যবস্থা কিন্তু বেশি করে আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আশা করছি ভবিষ্যতে আমরা ওজোন স্তরকে আবার পুনরায় তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। কারণ আমরা যদি এই সমস্ত জিনিসগুলো আমরা নিজেদের জীবনে অনুসরণ করে চলি তাহলে বায়ুতে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের পরিমাণও আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের অন্যতম একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট এটা নিয়ে অনেক কিছু বলার আছে। এটা নিয়ে যেটা মূলত বলার আছে যে আমরা বেশ কতগুলো ছবি দেখতে পাচ্ছি। এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি। এগুলো কিন্তু আমাদের প্রচলিত পাঠ্য বইয়ের বিভিন্ন ধরনের ছবি। বিভিন্ন পাঠ্য বইয়ে এরকম বিভিন্ন রকমের ছবি ইউজ করা হয়েছে এবং তার সাথে একটা অ্যানালজি আমাদেরকে খুব করে ভালো করে বোঝানো হয় ছোটোর থেকেই। মানে এটা বোধহয় সারা জীবনই হয়ে এসছে। এখন তোমরা পড়ছো, তোমরাও তোমাদের বইয়ে এইভাবেই বুঝেছো, আমরা যখন পড়েছি আমাদের ছোটোবেলাতেও এইভাবেই বোঝানো হয়েছে। সেটা হচ্ছে শীতের দেশে গাছপালাকে বাঁচানোর জন্য একটা কাঁচের ঘর রাখা হয়। সেই কাঁচের ঘরের মধ্যে সূর্য থেকে আগত রশ্মি প্রবেশ করে। যখন সূর্য থেকে আগত রশ্মি প্রবেশ করে সেই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে এবং তার ভিতরে যে প্রত্যেকটা আলোক রশ্মি তো অসংখ্য ফোটন কণার সমন্বয়ে গঠিত, সেই ফোটন কণাগুলোর কম্পাঙ্ক কম থাকে, যার জন্য তরঙ্গ দৈর্ঘ্যটা কম্পাঙ্কটা বেশি থাকে, তরঙ্গ দৈর্ঘ্যটা কম থাকে। তরঙ্গ দৈর্ঘ্য কম থাকার জন্য সেই আলোক রশ্মি কাঁচের দেয়াল ভেদ করে ভিতরে প্রবেশ করছে। যখন সেই দেয়ালের সাথে সংঘর্ষ হচ্ছে বা দেয়ালের ভিতরে ঘরের মেঝের সঙ্গে সংঘর্ষ হচ্ছে তখন সেই ফোটন কণা তার শক্তি কিছুটা হারিয়ে ফেলছে, যার ফলে তার কম্পাঙ্ক কমে যাচ্ছে, পক্ষান্তরে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। আমরা জানি যে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য পরস্পরের সাথে ব্যস্ত সম্পর্কে আবদ্ধ, যার ফলে সেই যে ভূপৃষ্ঠ থেকে কাঁচের ঘরের মেঝে থেকে প্রতিফলিত যে বিকিরণ সেটা আর ঘরের বাইরে কাঁচের দেয়াল ভেদ করে যেতে পারছে না, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে। ব্যাপারটা এরকম ভাবা যেতে পারে যে আমি একটা বাড়িতে গেলাম, সেখানে একটা সরু দরজা দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে হবে, খুবই সরু, যার মধ্যে দিয়ে আমি কোনো রকমে প্রবেশ করতে পারি। এবার সেই বাড়িতে আমি গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করলাম, এবার আমার ওজন বেড়ে গেল, আমি মোটা হয়ে গেলাম, আর সেই দরজা দিয়ে আমি বেরাতে পারছি না। এখানেও গ্রিন হাউসের ক্ষেত্রে ঠিক সেই রকমই ঘটনা ঘটে, এইভাবেই আমাদেরকে বোঝানো হতো। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। ওটাকে গ্রিন হাউস অবশ্যই বলে, কিন্তু গ্রিন হাউসে কিন্তু এরকম ব্যাপার ঘটে না। কাঁচের ঘরে যে উষ্ণতা বৃদ্ধি পায় সেটা কিন্তু এরকম বিকিরণের কারণে উষ্ণতা বৃদ্ধি পায় না, সেটা মূলত বায়ুর পরিচলন স্রোতের কারণে কাঁচের ঘরের উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায়। বিভিন্ন বইয়ে এরকম ছবি দেওয়া থাকে যে গ্রিনহাউস গ্যাসগুলো, যার থেকে আমাদের ধারণা হয় যে গ্রিনহাউস গ্যাসগুলো বোধহয় বিভিন্ন যে গ্রিনহাউস গ্যাস রয়েছে, কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, HFC ইত্যাদি যে গ্যাসগুলো রয়েছে সেগুলোর বোধহয় একটা আবরণ পৃথিবীকে চাদরের মতো আচ্ছাদিত করে রয়েছে। প্রথমেই যদি এটা আমরা বলি তাহলেই কিন্তু আমাদের ধারণাটা ভুল হয়ে যাবে। অ্যাকচুয়ালি
গ্যাসের যে অণুগুলো তারা কখনোই এরকম নিরবচ্ছিন্নভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এরকম চাদর বা কোনো স্তর গঠন করে না। সেই অণুগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট ফাঁকা ফাঁকা স্থান থাকে। সেই জন্য ওপরের দুটো ছবিই কিন্তু, ওপরের যে কটা ছবি আমি দেখতে পাচ্ছি সব কটা ছবিই কিন্তু ভুল। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়, যেটা আমরা যদি বুঝাই তাহলে আমাদের বলতে হবে এইভাবে, সূর্য থেকে যে অবলোহিত রশ্মি এসে ভূপৃষ্ঠে পড়ে সেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং সেই রশ্মি ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে যখন পুনরায় মহাকাশের দিকে ফিরে যেতে চায় তখন সেই রশ্মিগুলোর কিছু অংশের বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের অণুগুলোর সাথে সংঘর্ষ ঘটে এবং সেখান থেকে তারা পুনরায় প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। কিছু অংশ বেরিয়ে যায়, কিছু অংশ আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসে। এইভাবে বারবার প্রতিফলনের ফলে যে অবলোহিত রশ্মিগুলো যে পৃথিবীতে ফিরে আসছে তার ফলে কিন্তু ভূপৃষ্ঠটা গ্রিনহাউস গ্যাসের ফলে উত্তপ্ত হয়ে থাকে। এমন নয় যে কোনো চাদরের স্তর রয়েছে, নিরবচ্ছিন্ন চাদরের স্তর রয়েছে, যার জন্য যেখান দিয়ে গেল এবং সেখান থেকে আবার পূর্ণ প্রতিফলিত হয়ে ফিরে এলো, আবার গেল, আবার পূর্ণ প্রতিফলিত হয়ে ফিরে এলো, এরকম কিন্তু কোনো ঘটনা ঘটে না। প্রকৃতপক্ষে যদি এগুলোকে আমি ধরে নিই গ্রিনহাউস গ্যাসের অণু, তাহলে দেখা যাবে আলোক রশ্মি এসে পড়ছে এবং সেটা গিয়ে গ্রিনহাউস গ্যাসের অণুতে ধাক্কা খাচ্ছে, খেয়ে পুনরায় আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসছে। যার ফলে যে ইনফ্রারেড রশ্মি যতটা পৃথিবীতে এসে পড়লো সবটা কিন্তু পুনরায় মহাশূন্যে বিলীন হয়ে যেতে পারে না, যার ফলে পৃথিবীর উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায়। এর দুটো দিক আছে, একটা উপকারী দিক আছে, একটা অপকারী দিক আছে। উপকারী দিক কি? যদি এই গ্রিনহাউস এফেক্ট না থাকতো তাহলে পৃথিবী কিন্তু তুষার যুগে চলে যেত, আমরা জীবজগতের কোনো প্রাণী বাঁচতে পারতাম না, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হতো, উদ্ভিদও বাঁচত না, অনেক উদ্ভিদও বাঁচত না, ফসল ফুলতো না, কৃষিকাজ হতো না। সুতরাং এটা গ্রিনহাউসের উপকারী দিক। অপকারী দিকটা কোথায়? অপকারী দিক হচ্ছে এইভাবে যদি ভূপৃষ্ঠের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তাহলে আমাদের মেরু অঞ্চলে যে বরফগুলো রয়েছে, বরফের স্তূপ আকারে রয়েছে, সেই বরফগুলো ক্রমশ গলতে আরম্ভ করবে, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা প্রচুর পরিমাণে বাড়বে। যার ফলে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বাড়লে কি হবে? আমাদের যেগুলো নিচু জায়গা বা উপকূলবর্তী এলাকা সেগুলো হচ্ছে সমুদ্রের জলে প্লাবিত হবে, সেখানকার মানুষজন গৃহহীন হবে, সেখানকার যে কৃষি জমিগুলো সেগুলো ওই লবণাক্ত জলের প্রভাবে অনুর্বর হয়ে পড়বে, সেখানে ভবিষ্যতে আর চাষাবাদ করা যাবে না। বিভিন্ন অংশ যে নিচু লো ল্যান্ডগুলো, আমাদের সমুদ্র উপকূলবর্তী যে লো ল্যান্ড বা নিম্নভূমিগুলো রয়েছে সেগুলো কিন্তু জলের তলায় তলিয়ে যাবে, প্রচুর মানুষের কিন্তু প্রাণহানি ঘটবে, শস্যের ক্ষতি হবে, গৃহহীন হয়ে পড়বে। সেই জন্য গ্রিনহাউস গ্যাসেরও কিন্তু যে গ্রিনহাউস এফেক্ট, এটাকেও কিন্তু আমাদেরকে কমিয়ে আনা দরকার। কিভাবে আমরা কমাতে পারি এই গ্রিনহাউস এফেক্টের কুফলটা? প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে হবে। আমরা জানি যে গ্রিনহাউস এফেক্টের অন্যতম মূল কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডকে দুটো গুড অ্যাবজর্বার হচ্ছে, একটা হচ্ছে সমুদ্রের জল আর একটা হচ্ছে গাছপালা। যদি ক্রমাগত উষ্ণতা বাড়তে থাকে তাহলে কিন্তু সমুদ্রের জলও যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, অতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু তার মধ্যে ধরে রাখতে পারবে না। গাছপালা তো এমনিতেই কার্বন ডাই অক্সাইড গ্যাস সালোক সংশ্লেষের সময় শোষণ করে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এর পাশাপাশি কি করতে হবে? জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমাদেরকে কমাতে হবে, কারণ জীবাশ্ম জ্বালানি পুড়ালে সেখানে থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সৃষ্টি হয়। এর পাশাপাশি কি করতে হবে? এর পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন পোলট্রি ফার্মগুলো, ডেয়ারি ফার্ম, যেগুলো গরু, মোষ, শুয়োর ইত্যাদি পালন করা হয়, এই জাতীয় এদের পাকস্থলী থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উৎপন্ন হয়। আমরা যদি এদের প্রতিপালনটা কমিয়ে আনি, আমরা যদি এদের মাংসগুলো খাওয়া ছেড়ে দিই, তাহলে অবশ্যই এই ডেয়ারি ফার্মগুলোতে এদেরকে চাষ করা বন্ধ হবে, কমে আসবে, বন্ধ হবে বলবো না, কমে আসবে। তার ফলেও কিন্তু প্রকৃতিতে মিথেন গ্যাসের পরিমাণ কমবে, যার ফলেও কিন্তু গ্রিনহাউস এফেক্টের পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে। এইটা যেটা দেখিয়েছি এটা শুধু দেখাবার জন্যই দেখানো যে ইনফ্রারেড রশ্মি আসছে, ইনফ্রারেড ফোটন আসছে ইনফ্রারেড রশ্মির মাধ্যমে। এটা হচ্ছে একটা কার্বন মলিকুল,
তাকে যখন আঘাত করছে সেটা সেখান থেকে এনার্জি অ্যাবজর্ব করছে, এনার্জি শোষণ করছে, করে হায়ার স্টেটে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই সে কিন্তু হায়ার ইনফ্রারেড রশ্মি বিকিরণ করে আবার পুনরায় কিন্তু লোয়ার স্টেটে ফিরে আসছে। এর বেশি আমি এখানে বলবো না, আমি শুধু দেখাচ্ছি যে একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মলিকুল কিভাবে ইনফ্রারেড রশ্মি অ্যাবজর্ব করে এবং পুনরায় তাকে বিকিরণ করে আবার সে তার আগের স্টেটে ফিরে যায়। এটা কিন্তু এই একই জিনিস কিন্তু অক্সিজেন বা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে হবে না। এটা ক্লাস 10-এর লেভেলে শুধু এটুকুই জেনে রাখা প্রয়োজন যে অক্সিজেন বা নাইট্রোজেনের ক্ষেত্রে এই একই ঘটনা ঘটে না। এরা এইভাবে ইনফ্রারেড রশ্মি অ্যাবজর্ব করতে, রশ্মির মধ্যে উপস্থিত ফোটন কণাকে অ্যাবজর্ব করতে পারে না বা এরকমভাবে রেডিয়েশন ঘটাতে পারে না। সেই জন্য অক্সিজেন নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। এটা কিন্তু পরিষ্কার মাথায় ঢুকিয়ে নিতে হবে যে কোনো অবস্থাতেই অক্সিজেন নাইট্রোজেন গ্যাসের কিন্তু এরকম ভাইব্রেশন হয় না বা সেখান থেকে এরকম ইনফ্রারেড রেডিয়েশন বেরিয়ে আসে না। কারণ এটাতে আমার এই জায়গাতে এর চেয়ে বেশি বলার স্কোপ ক্লাস 10-এ আমার নাই। তাহলে অনেক কথা বলতে হয়, মলিকুলার স্পেকট্রোস্কোপি বলতে হয়, ডাইপোল মোমেন্ট বলতে হয়, সিমেট্রিক ভাইব্রেশন, অ্যাসিমেট্রিক ভাইব্রেশন ইত্যাদি নানা কথা বলতে হবে। সেটা কিন্তু ক্লাস 10-এর ছাত্রের পক্ষে কিছুতেই বোঝা সম্ভব নয়। এরপরে যে অংশটায় আমরা আসছি সেটা হচ্ছে জ্বালানি। জ্বালানি বলতে আমরা কি বুঝি? আমরা দৈনন্দিন জীবনে গৃহস্থ কাজে বা বিভিন্ন কাজে যে সমস্ত বস্তুকে পুড়িয়ে বা দহনের মাধ্যমে তাপ এবং আলো পাই তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে জ্বালানি। জ্বালানিকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। একরকম জ্বালানির ভৌত অবস্থার ভিত্তিতে জ্বালানিকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি: কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন জ্বালানি বলতে আমরা কি বুঝি? যেমন কয়লা, কাঠ কয়লা, এগুলো হচ্ছে কঠিন জ্বালানি। তরল জ্বালানি কোনগুলো? পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো হচ্ছে তরল জ্বালানি। গ্যাসীয় জ্বালানি কোনগুলো? গ্যাসীয় জ্বালানি হচ্ছে আমরা যে বাড়িতে ব্যবহার করি, এলপিজি গ্যাস, সিএনজি ইত্যাদিগুলো হচ্ছে গ্যাসীয় জ্বালানি। তাহলে জ্বালানিকে তার ভৌত অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল এবং আরেকটা হচ্ছে গ্যাসীয়। এর বাইরে জ্বালানিকে আমরা আরও অনেকভাবে ভাগ করতে পারি, যেমন কার্বন যুক্ত জ্বালানি, কার্বন বিহীন জ্বালানি। যে সমস্ত জ্বালানির মধ্যে কার্বন থাকে তাদেরকে আমরা বলি কার্বনযুক্ত জ্বালানি, যেমন কয়লা কার্বনযুক্ত জ্বালানি। আর কার্বনবিহীন জ্বালানি কোথায়? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমরা যে আইসোটোপ ব্যবহার করছি ইউরেনিয়ামের, সেটা হচ্ছে কার্বনবিহীন জ্বালানি। এর বাইরে প্রাকৃতিক জ্বালানি থাকে, কৃত্রিম জ্বালানি থাকে। প্রাকৃতিক জ্বালানি কোনটা? যে জ্বালানিটাকে আমি সরাসরি প্রকৃতি থেকে আরোহণ করে ব্যবহার করছি সেটা হচ্ছে প্রাকৃতিক জ্বালানি, যেমন খনিজ তেল, কয়লা, এগুলো হচ্ছে প্রাকৃতিক জ্বালানি। কৃত্রিম জ্বালানি কোনগুলো? যেগুলো কিনা প্রাকৃতিক জ্বালানির থেকে পরিশোধনের মাধ্যমে তৈরি করা হয়, যেমন পেট্রোল, গ্যাসোলিন ইত্যাদি, এগুলো হচ্ছে কৃত্রিম জ্বালানি। জ্বালানির গুণমান, কোন জ্বালানি ভালো কোন জ্বালানি খারাপ, সেটা নির্ভর করে তার তাপন মূল্যের ওপর। কীরকমভাবে নির্ভর করে? তাপন মূল্য কাকে বলে? প্রতি একক আয়তন জ্বালানি পুড়ালে বা প্রতি একক ভরের জ্বালানি পুড়ালে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে বলা হয়ে থাকে জ্বালানির তাপন মূল্য। যে জ্বালানির তাপন মূল্য যত বেশি সেই জ্বালানি তত উৎকৃষ্ট। তার মানে একক আয়তন বা একক ভরের কোনো জ্বালানিকে যদি আমরা পুড়িয়ে যে পরিমাণ তাপ পাই তাকে আমরা বলে থাকি সেই জ্বালানির তাপন মূল্য। এর একক কি? এর একক হচ্ছে কিলো ক্যালোরি পার মিটার কিউব অথবা কিলো জুল পার গ্রাম। অনেক বইয়ে গ্রামে কিন্তু জি এর পিছনে এম লেখে, এটা কিন্তু ভুল।
গ্রামকে শুধুমাত্র কিন্তু জি দিয়েই নোটেট করা হয়। এরপরে যে অংশটা আছে আমাদের এই চ্যাপ্টারে সেটা হচ্ছে শক্তির উৎস। শক্তিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটাকে বলি আমরা প্রচলিত শক্তি বা অনবীকরণযোগ্য শক্তি, আরেকটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তি বা অপ্রচলিত শক্তি। অনবীকরণযোগ্য শক্তি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝে থাকি? অনবীকরণযোগ্য শক্তি মানে যে শক্তিগুলো একবার ব্যবহার করলে পুনরায় আর ব্যবহার করা যায় না। এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে মূলত রয়েছে জীবাশ্ম জ্বালানি। ভূপৃষ্ঠের নিচে দীর্ঘদিন যাবৎ গাছপালা, প্রাণী ইত্যাদি চাপা পড়ে থেকে ভূপৃষ্ঠের প্রচণ্ড তাপে এবং চাপে এবং বিভিন্ন ব্যাকটেরিয়ার উপস্থিতিতে সক্রিয়তার ফলে এরা জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়েছে। এই জীবাশ্ম জ্বালানিগুলো কিন্তু কয়েক লক্ষ বছর ধরে তৈরি হয়েছে, রাতারাতি কিন্তু তৈরি হয়নি। আমরা সভ্যতার উন্নতির সাথে সাথে প্রচুর পরিমাণে এই জীবাশ্ম জ্বালানি কিন্তু ব্যবহার করে ফেলেছি অলরেডি। যে জিনিস তৈরি হতে কয়েক লক্ষ বছর লেগেছে, কয়েক কোটি বছর লেগেছে, সেটা কিন্তু আমরা কয়েকশো বছরের মধ্যে প্রায় শেষ করে ফেলেছি। তার মানে এই জিনিস যদি শেষ হয়ে যায় তাহলে তো আর একে তাকে ব্যবহার করা যাবে না। আর কোথায় পাবো আমরা? উদাহরণস্বরূপ যেটা বলা যেতে পারে যে আমাদের পৃথিবীতে বছরে যে বিদ্যুতের চাহিদা তার 80% বিদ্যুৎ কিন্তু উৎপন্ন করা হয় এই জীবাশ্ম জ্বালানি থেকে। তাহলে এই জীবাশ্ম জ্বালানিকে আমাদেরকে কিন্তু ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে এবং তার সাথে একইভাবে উন্নয়নকেও এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ বা শক্তির সংরক্ষণ এবং তার সাথে একইভাবে উন্নয়নকে ব্যাহত না করে ভবিষ্যতের পথে এগিয়ে চলা, এটাই কিন্তু স্থিতিশীল উন্নয়নে শক্তির ব্যবহার সম্বন্ধে আমাদেরকে একটা ধারণা দেয়। স্থিতিশীল উন্নয়নও যেমন চলবে, শক্তিকেও তেমনি যথাযথভাবে ব্যবহার করা হবে, শক্তির যথাযথ সংরক্ষণও করতে হবে। সেই জন্য বর্তমানে আমরা কিন্তু নবীকরণযোগ্য শক্তি বা অপ্রচলিত শক্তির ওপরে কিন্তু বেশি গুরুত্ব আরোপ করেছি। অপ্রচলিত শক্তির মধ্যে কোনগুলো রয়েছে? এই শক্তিগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এই শক্তিগুলো ব্যবহার করলেও পুনরায় তাকে পুনরুৎপাদন করা যায়। যেমন রয়েছে জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুতের শক্তি, সৌরবিদ্যুতের শক্তি, জিওথার্মাল এনার্জি বা ভূপৃষ্ঠীয় তাপকে ভূগর্ভের তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা ইত্যাদি বিভিন্ন রকম শক্তিগুলো রয়েছে। এর পাশাপাশি রয়েছে যেগুলো আমাদের বর্জ্য পদার্থ, সেখান থেকে তাপ উৎপাদন করে তার মাধ্যমে শক্তি উৎপন্ন করা, সেগুলো কিন্তু সবই কিন্তু রিনিউয়েবল এনার্জি, কারণ এগুলো কিন্তু অফুরন্ত, এগুলো প্রকৃতি আমাদের দেয়। যেমন জলবিদ্যুৎ শক্তিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? পাহাড়ি নদীতে বাঁধ সৃষ্টি করে সেই বাঁধের মধ্যে জল ধরে রেখে উচ্চস্থানে সেই জলকে টারবাইনের মধ্যে ওপরে যখন ফেলা হয় তখন তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। ফটোভোল্টিক সেলে সূর্যের রশ্মি যখন এসে পড়ে তখন সেখানে তড়িৎ উৎপন্ন হয়, সেই তড়িৎকে ব্যাটারির মধ্যে সঞ্চিত করে রেখে ভবিষ্যতে আমরা সেটাকে পুনরায় ব্যবহার করতে পারি। জিওথার্মাল এনার্জিতে কি করা হয়? ভূগর্ভের মধ্যে যেখানে আগ্নেয়গিরি থাকে বা খনি থাকে সেখানে সাধারণত তাপের পরিমাণ খুব বেশি থাকে, সেখানে কি করা হয়? একটা নলের মাধ্যমে ওপর থেকে ঠান্ডা জল প্রবেশ করানো হয়, আরেকটা নল দিয়ে সেই ঠান্ডা জলটা যখন ভিতরে প্রবেশ করলো তখন সেটা উত্তপ্ত হয়ে ওঠে, ভূপৃষ্ঠের ওই উত্তপ্ত অংশের সংস্পর্শে এসে সেই ঠান্ডা জলকে এখান দিয়ে আরেকটা নল দিয়ে সেটা বাষ্পের আকারে প্রচণ্ড চাপে বেরিয়ে আসে, যার সাহায্যে টারবাইন ঘুরিয়ে আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারি। বায়ু শক্তিকেও আমরা কাজে লাগাতে পারি, বায়ু শক্তির সাহায্যে বড় বড় টারবাইন ঘুরিয়ে আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সাধারণত এই বায়ু শক্তিকে কাজে লাগিয়ে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে যেখানে প্রচুর বায়ু প্রবাহ সেখানে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিশেষত তামিলনাড়ু অঞ্চলে এই বায়ু শক্তির ব্যবহার রয়েছে। এই সৌরবিদ্যুতের ব্যবহার কিন্তু যে আমাদের সুন্দরবন অঞ্চলে, এছাড়া যেখানে সূর্যের কিরণ প্রচুর পাওয়া যায় এরকম রাজ্যগুলো যেমন রাজস্থান, গুজরাট ইত্যাদি অংশে কিন্তু এই সৌরবিদ্যুতের ব্যবহার রয়েছে। অর্থাৎ যেখানে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করায় বারণ রয়েছে, যেমন সুন্দরবনের বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে বলে সেখানে কিন্তু তাপবিদ্যুৎ ব্যবহার করা যায় না,
সেই সব অঞ্চলে কিন্তু এরকম সৌর বিদ্যুৎ ব্যবহার করার হয়ে থাকে। এর পাশাপাশি কি করা হয়, আমরা যে দৈনন্দিন জীবনে যে বিভিন্ন বর্জ্য পদার্থ যেগুলো আমরা ফেলে দিই, সেই বর্জ্য পদার্থগুলোকে পুড়িয়েও তাপ উৎপাদন করা হয়। সেই তাপের সাহায্যে কিন্তু আমরা রান্নাবান্নাও যেমন করতে পারি, তার পাশাপাশি কিন্তু তড়িৎ শক্তিও উৎপাদন করতে পারি। সেগুলোকে এর পাশাপাশি যেগুলো থাকে, আমরা জানি যে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সেই গাছ যখন মরে যায় তখন গাছের যে ডালপালা, তার মধ্যে শর্করা, কার্বোহাইড্রেট বা স্টার্চ বা কার্বোহাইড্রেট এগুলো প্রচুর পরিমাণে সঞ্চিত অবস্থায় থাকে। তাকে পুড়িয়েও আমরা প্রচুর পরিমাণে তাপ পেয়ে থাকি। তার সাহায্যে রান্নাবান্না আমরা করে থাকি, তার সাহায্যে আমরা জল ফুটিয়ে বাষ্প করে তার সাহায্যেও আমরা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সেটাকে বলা হয় উদ্ভিদের বায়োমাস শক্তি। এর পাশাপাশি বিভিন্ন রকমের গাছ রয়েছে যেগুলো থেকে আমরা বায়োডিজেল প্রস্তুত করি, যেমন জ্যান্থ্রোফা গাছের বীজ থেকে আমরা যে বায়োডিজেল পাই, সেই বায়োডিজেলকে আমরা কাজে লাগাই। এর পাশাপাশি এই ভারতবর্ষেই হয়েছে, মথুরাতে, দিল্লির পাশে মথুরাতেই হয়েছে। সেখানে কি করা হয়, যে প্লাস্টিকগুলো আমরা বর্জ্য হিসেবে ফেলে দিচ্ছি, সেই প্লাস্টিক থেকে কিন্তু সেখানে ডিজেল তৈরি করা হচ্ছে। এইভাবে কিন্তু আমরা যেগুলো অপ্রচলিত শক্তি সেগুলোর ব্যবহার বাড়িয়ে প্রচলিত শক্তির ব্যবহার কমাতে পারি। এর পাশাপাশি এইভাবে আমরা কিন্তু আমাদের পৃথিবীর যে পরিবেশ, সেই পরিবেশকে সুস্থ রাখতে পারি এবং তাকে আবার পুনরায় তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এতক্ষণ যা পড়ালাম, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল কথাগুলো বললাম আমি। একটা কথা সবসময় ছাত্রছাত্রীদের বলি যে তোমরা কিন্তু ভৌতবিজ্ঞান পড়ার সময় বইটাকে খুঁটিয়ে পড়বে। কারণ যদি তোমরা বইটার লাইন বাই লাইন যদি না পড়ো, ওয়ার্ড বাই ওয়ার্ড যদি না পড়ো, তাহলে কিন্তু যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নের উত্তর করা কিন্তু তোমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য নিজেদের ভালো রেজাল্ট করবার জন্য, পরীক্ষায় ভালো ফল করার জন্য তোমরা কিন্তু অবশ্যই, শুধু ভৌতবিজ্ঞান বলে না, যে কোনো বিষয়ই কিন্তু টেক্সট বইটাকে কিন্তু খুব ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। একটু আগে আমি যে কথাটা বলছিলাম, আমি তখন ওই জিনিসটা মিস করে গেছি। আমি একটা কথা বলেছিলাম যেটা নিয়ে একটা বিতর্কের অবসান বিতর্কটা আমি সেই অবসানটা ঘটিয়ে দিই। সেটা হচ্ছে, আমি একটু আগে যখন বায়ুস্তরেরগুলো পড়িয়েছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে উচ্চতাগুলো। সেটা বই অনুসারে কিন্তু বিভিন্ন, তোমাদের বইয়ে যেটা আছে তোমরা কিন্তু সেটাই বলবে। আমি এখানে একটা ছবি দেখাচ্ছি। সাধারণত তোমাদের বইয়ে যেটা দেখানো আছে সেটা হচ্ছে যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার। এরপরে হচ্ছে 10 থেকে 16 কিলোমিটার অবধি রয়েছে ট্রপোপজ। তার উপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার 16 থেকে 45 কিলোমিটার। তার উপরে রয়েছে মেসোস্ফিয়ার 45 থেকে 90 কিলোমিটার। থার্মোস্ফিয়ার রয়েছে 90 থেকে 500 কিলোমিটার। এবং 500 কিলোমিটারের ওপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। কারণ আমার স্লাইডে যে ছবিটা দেওয়া আছে তার সাথে কিন্তু এই ছবিটা কিন্তু একটু আলাদা, কারণ ডাটাগুলোর দিক দিয়ে কিন্তু একটু আলাদা। এটা আমি বলি যে এটার কিন্তু কোনো নির্দিষ্ট কোনো মান কোথাও দেওয়া নেই। বিভিন্ন বইয়ে কিন্তু এই উচ্চতাগুলো কিন্তু বিভিন্ন দেওয়া আছে। সুতরাং তোমরা যেটা পড়বে, তোমরা সেটা করবে, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে যে মান দেওয়া আছে সেই পাঠ্য বইয়ের মানটাই কিন্তু তোমরা লিখবে। ধন্যবাদ। আশা করি সমস্ত চ্যাপ্টারটা তোমরা বুঝতে পেরেছো। এর পাশাপাশি আমি যেটুকু বললাম তার পাশাপাশি যদি তোমরা বইটাকে খুঁটিয়ে পড়ো, তাহলে আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেতে আর কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। ভালো থেকো, ভালো মতো পড়াশোনা করো, ভালো পরীক্ষায় ভালো ফল করো।